আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি প্রেমের বাজিমাত, লিখনীতে রোজ ও রুষা, পর্ব 23। হ্যারা নাবানের সঙ্গে ঝামেলা করতে করতে কখন যে তার শক্ত বুকের উপর আছড়ে পড়ে গেছে তা যেন সে নিজেই বুঝতে পারেনি। মুহূর্তটা এমন দুজনে অপ্রস্তুত ছিল। সময়টা যেন থেমে গেছে তাদের দুজনের মাঝখানে। নাবানের বুকে সাথে লেগে আছে হ্যারার শরীর। তার ছোট ছোট মুঠো দিয়ে সে যেন অজান্তেই নাবানের বুকে হাতুড়ি পেটাচ্ছে। রাগে, অভিমানে, নাকি অন্য কোনো অদ্ভুত অনুভূতিতে সে নিজেও জানে না। নাবান স্থির, একদম স্থির। কিন্তু তার চোখ, সেই চোখে আজ অন্য কিছু। মাতাল করা এক চাহনি, যেখানে রাগ নেই, অহংকার নেই, আছে শুধু একরাশ নরম মায়া। সে চেয়ে আছে তার মিসাইল বউ এর দিকে। হ্যাঁ, তার বউ তো। আজ সবার সামনে সে স্বীকার করেছে হ্যারা তার বউ। হ্যারার চোখ দুটো ভেজা, কান্নার ফলে তার গাল দুটো লাল হয়ে উঠেছে, টসটসে আপেলের মতো। কিন্তু সেই কান্নাই যেন তার সৌন্দর্য আরও উজ্জ্বল করে তুলেছে। অদ্ভুত এক নিষ্পাপতা ফুটে উঠেছে তার মুখে, যা দেখে নাবানের মুহূর্তেই যেন নিজেরও সব হিসাব নিকাশ ভুলে গিয়ে মায়া ভরা চাহনি দিয়ে দেখছে তার নেশাময়ীকে। নাবানের তো এই মেয়েকে নেশাময়ীর মতো লাগে। এই যে একবার তাকালে বেহায়া চোখ না চাইতো আবার দেখতে মরিয়া হয়ে ওঠে। হেরার নিঃশ্বাস ধীরে ধীরে ভারী হয়ে ওঠে। হেরা হঠাৎই টের পায় নাবান কতটা কাছে তার, খুব খুব কাছাকাছি। তার শরীরের প্রতিটি রন্ধে যেন ছড়িয়ে পড়ে সেই পরিচিত পারফিউমের গন্ধ। আগেও দুবার এমনভাবে কাছে এসেছিল নাবান, কিন্তু আজকের মতো এতটা তীব্র কখনো লাগেনি। হ্যারার মনে মনে ভাবে, এই পারফিউমে এমন কি আছে? কাছে এলেই কেন মাথা ঘুরে তার? কেন মনে হয় সব ভুলে যাই? তার বুকের ভেতরটা কাঁপছে। নাবানও চুপচাপ তাকিয়ে আছে। তার চোখে যেন হাজারটা কথা, কিন্তু ঠোঁট নড়ছে না, মুখ থেকে একটাও শব্দ বের করতে পারছে না। সে শুধু তাকিয়ে আছে হেরার চোখে, গালে, কাঁপতে থাকা ঠোঁটে। গাড়ির ভেতরটা যেন হঠাৎই অন্য জগতে পরিণত হয়েছে ইতিমধ্যে। শুরুতে যেখানে ছিল ঝামেলা, তর্ক, রাগ, এখন সেখানে এক অদ্ভুত নীরবতা, যেখানে শুধু দুজন মানুষ একে অপরের খুঁটিয়ে খুঁটিয়ে অনুভব করছে। সময় যেন থেমে আছে। হঠাৎ পেছন থেকে গাড়ির হর্নের তীব্র শব্দ। দুজনেই চমকে ওঠে, যেন হঠাৎ করে বাস্তবে ফিরে আসে তারা। নামান দ্রুত স্টিয়ারিংয়ে দিকে তাকায়। আর হেরা সরে যেতে গিয়েও থমকে যায়, 1 সেকেন্ডের জন্য। তারপর চোখ নামিয়ে নেয়। সামনে তাকাতেই তারা দেখে তিনটা বাইকের উপর তিনজনের কাপত কাপতে দাঁড়িয়ে আছে। তুষার যোগ করে তাদের সাথে। তুষার হচ্ছে তুষার ইচ্ছে করে গাড়ির হর্ন বাজায়। শব্দ নাবানো হেরা যেন হুঁশ ফিরে। দুজনেই তড়িঘড়ি করে একে অপর থেকে সরে যায়। নামান ভেবেছিল হেরাকে সে নিজে পৌঁছে দেবে, কিন্তু পুলিশ আর এখন বন্ধু মহলের জন্য বোধহয় আর হবে না। সে কিছু বলার আগেই হেরা দ্রুত গাড়ির দরজা খুলে নেমে যায়। বাইকের পাশে দাঁড়িয়ে থাকা রুষা আর রোজ অবাক হয়ে তাকিয়ে থাকে। তাদের চোখে স্পষ্ট কৌতূহল। কিছু একটা তারা বুঝেছে, কিন্তু পুরোটা না। হ্যারা তাদের পাশ কাটিয়ে একবারও পেছনে না তাকিয়ে চোখের পলকে আরেকটা গাড়িতে উঠে বসে। গাড়িটা ধীরে ধীরে দূরে সরে যায়। সবাই স্থির হয়ে তাকিয়ে থাকে। নাবানো, তার চোখে এক অদ্ভুত শূন্যতা, আর ঠোঁটের কোণে চাপা এক হাসি, যেন কিছু একটা শুরু হয়ে গেছে যেটা সে থামাতে পারবে না। আর রোজ, রোষা, তারা শুধু একে অপরের দিকে তাকায়, কারণ তারা দুজনে স্পষ্ট দেখেছে কিছুক্ষণ আগেও এ দুজন মানুষের মধ্যে কোনো দূরত্ব ছিল না। তারা ছিল একদম একে অপরের ভেতরে জড়িয়ে। কাজল খান সবার সামনে সব সময় কঠোর, যেন পাথরের মতো শক্ত একজন মানুষ, কিন্তু এই মুহূর্তে কেবিনে একা, মন থেকে ভেঙে পড়েছে। প্রিয় মানুষটাকে এত কাছে দেখে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারছে না। এত বছর পেরিয়ে গেছে, তবুও ভালোবাসাটা এক বিন্দুও কমেনি। কিন্তু অভিমানও কম নয়। চোখের কোণে জমে থাকা পানিটা তাড়াতাড়ি মুছে ফেলে কাজল। ঠিক তখনই
দরজা ঠেলে কেবিনে ঢোকে মাসুম। শামসুল। শামসুল ঠোঁটের কোণে কুটিল হাসি টেনে বলে, সুন্দরী, শুনলাম তোমার এক স্বামী নাকি এসেছে। কাজল মুহূর্তেই সোজা হয়ে বসে। চোখ দুটো রক্তলাল হয়ে ওঠে শামসুলের কথায়। রাগে কর্কশ গলায় বলল, চুপ, একদম চুপ। কিসের এক্স? না আমি তাকে ডিভোর্স দিয়েছি, না সে আমাকে ডিভোর্স দিয়েছে। এখনো আইনত আমি তার স্ত্রী। কিন্তু তাই বলে সে মানুষটাকে আমি মানি না। আমি মানি, তাও কিন্তু না। বাট বাহিরে লোকের মুখে আমি এসব শুনতে চাই না, সো স্টপ। শামসুল ধীরে ধীরে এগিয়ে এসে কটাক্ষ করে বলল, তাহলে সে বিয়ে করলো কেন? কাজল ঠান্ডা কিন্তু বিষাক্ত কণ্ঠে বলে, সে 10টা বিয়ে করুক, তবুও আমি তাকে ডিভোর্স দেব না। আমার জীবনে বিয়ে একবারই হয়েছে, ব্যাস। দ্বিতীয়বারের জন্য আমার জীবন খালি নেই। শামসুল কিছুটা বিরক্ত হয়ে বলে, তুমি ভুল করছো সুন্দরী। আমি তোমার জন্য কি না করেছি? তুমি তাও ওই লোকের পেছনেই পড়ে আছো কেন? কাজল ঠোঁট বেঁকায়, চোখে তাচ্ছিল্যের আগুন। ভদ্র শয়তান কাকে বলে কেউ যদি দেখতে চায়, আমি তাকে তোর সামনে দাঁড় করিয়ে দেব। তোকে তো জাদুঘরে রাখা উচিত, মানুষ দেখে শিখবে ভদ্রতার মুখোশ পরা শয়তান কাকে বলে। শামসুল মৃদু হেসে বলে, সুন্দরী, তোমার অপমানও আমার কাছে সুনামের চেয়েও মধুর লাগে। কাজল খানের রাগ তখন আকাশ ছুঁয়েছে। একটু আগেই জাওয়াত খানের মুখোমুখি হয়েছে সে, তার উপর আবার এই লোক এসে যেন কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছে। আজ প্রথম ছেলের চোখে দেখেছে, বুকটা পানি দেখেছে, বুকটা পুড়ছে তার। দাঁত চেপে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কাজল খান বলে, রেডি থাক শামসুল, তোর আজরাইলের কাছে আমি চিঠি পাঠিয়ে দিচ্ছি। মরার আগে পাপমোচন একটা সুযোগ দিলাম, সত্যিটা বল। কেন তুই তোর দ্বিতীয় বউকে মেরেছিস? আর কেন জিহান আমার নামে সেই মিথ্যা অভিযোগ তুলেছে? শামসুল কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ বলে, সুন্দরী, তুমি আমার হয়ে যাও, সব সত্যি আমি নিজেই পরিষ্কার করে দেব। কাজল যেন আগুন হয়ে ওঠে। ইহকাল না, পরকাল না, আমি কোনো কালেই তোর হব না, এ কথাটা মনে রাখিস। শামসুল ধীরে বলে, তোমার কি একটু মা হয় না সুন্দরী? কাজল তাচ্ছিল্য হাসি দেয়, শয়তানের জন্য মায়া? আমার অভিধানে সে শব্দ নেই। হঠাৎ শামসুলের মুখে হাসি মিলিয়ে যায়, চোখে অদ্ভুত অন্ধকার নেমে আসে। হ্যাঁ, আমি শয়তান, আমি খারাপ, কিন্তু তোকে পাওয়ার জন্য আমি আরও খারাপ হতে রাজি। 2 যুগেরও বেশি সময় ধরে তোরে ভালোবেসেছি। প্রতিদানে কি পেয়েছি বল? কিছু না। আমি একা থাকবো, তোকেও একা রাখবো। তোকে ভালোবেসে আমি আমার সংসার ছেড়েছি, মেয়ে ছেড়েছি, নেশা ছেড়েছি, আর তুই ভালো থাকবি? এটা কিভাবে মেনে নিই বল? শামসুল নিজের হাতের দিকে তাকায়। তোকে পেতে এই হাতে রক্ত রাঙিয়েছি আমি, দরকার হলে আবার রাঙাবো, কিন্তু তোকে আমি কোনোদিনও সংসারী হতে দেব না সুন্দরী। কাজল খান এবার উঠে দাঁড়ায়, তার চোখে আগুন, কণ্ঠে ঘৃণা। তুই যদি সত্যিকারে ভালোবাসতি, তাহলে আমার চোখে তোর জন্য সামান্য সম্মান থাকতো। কিন্তু তোর ভালোবাসা আছে জিততে চাওয়ার অহংকার, না পাওয়ার আক্ষেপ। আমি তোকে কোনোদিনও ভালোবাসি বলিনি। তাহলে কেন এখনও আমার পিছনে পড়ে আছিস? আর কেন তুই তোর দ্বিতীয় বউকে মেরেছিস, প্রথম বউকে ছেড়েছিস? শামসুল এবার সম্পূর্ণ নিরুত্তর। শামসুল শেষবারের মতো তাকিয়ে বলে, আরেকটা কথা শুনে রাখ, জাওয়াত খান যেন তোর আশেপাশেও না আসে, না হলে খুব খারাপ হবে। আমি একা, তুইও একা থাকবি। এই বলে শামসুল ধীরে ধীরে কেবিন থেকে বেরিয়ে যায়। দরজা বন্ধ হয়ে গেলে কাজল খান চেয়ারে বসে পড়ে, মাথাটা পেছনে হেলিয়ে দেয়। নিজের সাথেই ফিসফিস করে বলে, এ কেমন ভালোবাসা, যার জন্য মানুষ নিজের স্ত্রী সন্তানকেও ছাড়তে পারে? কেবিনের ভেতরে নিস্তব্ধতা নেমে আসে। আমি কিভাবে এর থেকে মুক্তি পাব? কাজল খানের ঠোঁট কাঁপছিল, কথাটা যেন বুকের গভীর থেকে বেরিয়ে এলো। কিসের মুক্তি মা? পেছন থেকে বেশি এলো কড়া কণ্ঠ। এই, আর ওই লোকটা আবার কেন তোমার কেবিনে ঢুকেছে? তুমি কেন তাকে অ্যালাউ করো? কি সম্পর্ক তোমার সঙ্গে ওই লোকটার? কথাগুলো শুনে কাজল খান যেন হঠাৎ বিদ্যুৎ খেয়ে চমক খেয়ে ওঠে। ধীরে ধীরে পেছনে ফিরে তাকাতেই দেখলো নাবান দাঁড়িয়ে আছে,
চোখে অদ্ভুত আগুন। এই মুহূর্তে নাবানকে এখানে দেখবে, এটা তার কল্পনারও বাইরে ছিল। নিজেকে সামলানোর জন্য তিনি এত আয়োজন করেছিলেন, এত দেয়াল তুলে রেখেছিলেন নিজের চারপাশে, কিন্তু নিজের ছেলে যে দেয়াল ভেঙে সামনে এসে দাঁড়াবে, সেটা কি তিনি ভেবেছিলেন? ভাবেননি। তার ছেলে তার থেকে এক কাঠি উপরে, এটা তিনি ভালো করেই জানেন। কিন্তু আর কতদিন লুকিয়ে রাখা যায়? একটা সত্যের মুখোমুখি হলে তো আরেকটা সত্যি বেরিয়ে আসবেই। শামসুলকে তিনি চাইলে অনেক আগে শেষ করে দিতে পারতেন, তবুও পারছেন না, কোনো এক অদৃশ্য কারণে। দাবানের পেছনে দাঁড়িয়ে আছে ঝিনুক, তুষার, সৃজন আর অধীর। তাদের উপস্থিতি টের পেয়ে কাজল খান এক মুহূর্তে চোখ সরিয়ে নিলেন। কি বলবেন তিনি? নিজের ছেলের চোখে আজ যেন চোখ রাখতে পারছেন না। বুকের ভেতর কেমন অস্থিরতা। ওই মানুষটা যেন সব রাস্তা বন্ধ করে দিচ্ছে তার। যদি আজ ছেলে তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলে, তাহলে তিনি ভেঙে পড়বেন সত্যি। এই শক্ত খোলসের আড়ালে যে নরম মানুষটা লুকিয়ে আছে, সেটা বেরিয়ে আসবে মুহূর্তেই। কিন্তু সেটা তিনি কিছুতেই চান না। ঠিক তখনই নাবানের কণ্ঠে আবারও কানে বাজলো। কি হলো মা? বলো, ওই লোকটার সঙ্গে তোমার কি সম্পর্ক? কি লুকাতে চাও? লাভ নেই, আমি জানি। আমি জানি। এই কথাটা শুনে কাজল খানের বুকের ভেতর ঢাকের মতো ঢক ঢক করে শুরু করে। মস্তিষ্কের ভেতর যেন বজ্রপাত হলো। নাবান আবার বলল, এমনি এমনি কেউ কাউকে সন্দেহ করে না, সেটা তুমি জানো। এক হাতে যেমন তালি বাজে না, তেমনি একা কাউকে দোষও দিচ্ছি না। বলো, কি এমন সম্পর্ক তোমার এ লোকের সাথে, যার জন্য বাবা বারবার বলছে তুমি তার বিশ্বাস ভেঙেছ? কাজল খান হঠাৎ কঠিন হয়ে গেলেন। চোখে আগের সেই কঠোরতা ফিরিয়ে এনে বললেন, নাবান, তোমার কথার কৈফিয়ত দিতে আমি বাধ্য নই, আর দেবও না। কথাটা বলেই তিনি পাশ কাটিয়ে চলে গেলেন। কাজল খান বেরিয়ে যেতে নাবান প্রচণ্ড রাগে ডেস্কের উপর সজোরে ঘুষি মারল, ধাম করে। ঝিনুক দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলল। সে জানে, এখন যদি সে আটকানো যায়, তাহলে নাবান পুরো কেবিনটাই ভেঙে ফেলবে। কারণ রাগ উঠলে এটাই তার স্বভাব। দোস্ত, ঠান্ডা হ। ঝিনুক বলল, এভাবে কিছু হবে না, আমাদের অন্য প্ল্যান করতে হবে। সৃজনও মাথা নাড়িয়ে সায় দিল। নাবান, দোস্ত, যে সত্য এত বছর বের করতে পারিনি না, তা আজ পারবি, এটা ভাবলি কি করে? তুষার ফুরন কেটে বলে, শালাবাবু, গেম খেলতে হবে এখন। তোমার টাইম এখন শুরু হয়ে গেছে গেম খেলার। চিনুক কিছুটা অবাক সুরে বলল, গেম? উফ, ঝিনুকমালা, তোমাদের গোয়েন্দা বুদ্ধি কাজে লাগাও এবার। অন্যদিকে জাওয়াত খানের গলা ভারী হয়ে উঠল। তিনি ধীরে ধীরে বললেন, দুনিয়ার সমাজ কি বলল তাতে আমার কিছু যায় আসে না। আমি তোমার বাবা, মানে আমি তোমার বাবা। সমাজ না মানলে সমাজ ছাড়াই চলবো, কিন্তু সত্যিটা বদলাবে না। আর না বদলাতে চাই আমি। হেরা থমকে তাকিয়ে রইল। তার চোখে পানি জমে উঠেছে। তুমি এতদিন বলনি কেন বাবা? আমাকে সত্যিটা কেন বলনি? কান্নারত গলায় বলে হেরা। জাওয়াত খান দীর্ঘশ্বাস ফেলেন। আমি কোনোদিনও বলতাম না যদি আজ এমন পরিস্থিতি না আসতো। হেরা মাথা নাড়ালো। আমি সত্যিটা জানতে চাই। জাওয়াত খান চোখ শক্ত করে বললেন, কোনো সত্য নেই। তুমি আমার মেয়ে, এটাই সত্য। এ নিয়ে আর কোনো একটা কথাও হবে না, একটাও না। তিনি একটু থেমে আবার বললেন, আমি জেনে শুনে তোমাকে বিপদে ফেলতে পারবো না। তখন পাশ থেকে মিনতি করে উঠল রোজ। ছোট বাবা, প্লিজ এমন করবেন না, সত্যিটা বলুন। আর বাবা মাকে? হ্যাঁ, ছোট বাবা, বলো না প্লিজ। চারিদিকে এমনিতে অনেক উলটপালট হয়ে গেছে। নাবান ভাই আপনার ছেলে, হ্যারা আপনার মেয়ে, এটা আমরা কয়েকজন জানি। কিন্তু সমাজ, দুনিয়ার মানুষ, তারা যখন পরিচয় জানতে চাইবে, তখন কি চুপ থাকবেন ছোট বাবা? রুষা প্রশ্ন ছুড়ে দেয়। রোজ রুষার প্রশ্নে জাওয়াত খান চোখ বন্ধ করলেন। তারপর ধীরে ধীরে হেরাকে বুকে টেনে নিলেন। দরকার হলে আমি এই সম্পর্ক থেকে বের করে আনবো আমার আম্মাজানকে, কিন্তু সমাজের চোখে আমি তাকে আমার মেয়ে ছাড়া অন্য পরিচয় দেব না। আমি চাই না আমার আম্মাজানের কোনো ক্ষতি হোক। হেরা চুপচাপ তার বাবার দিকে তাকিয়ে আছে। জাওয়াত খান তার কথায় অটুট। পরদিন ভার্সিটিতে। কি শুনছি হেরা ফুল? হন্তদন্ত হয়ে ভার্সিটিতে ঢুকে এসব কথা শুনে পাগল প্রায় নিলয়। সিয়াম আটকাতে ব্যর্থ।
এতদিনের পরিপাটি গোছানো ছেলেটা মুহূর্তেই ভয়ঙ্কর হয়ে উঠেছে যেন। বোঝাই যাচ্ছে দৌড়ে এসেছে হেরার সামনে, ঘেমে নিয়ে একাকার, হাঁপাতে হাঁপাতে আবার বলল নিলয়, তার কণ্ঠে ভয়। ওই শেহতাজ খান নাবানের সঙ্গে নাকি তোমার বিয়ে হয়েছে? নিলয়ের কণ্ঠটা কাঁপছে, চোখ দুটো রক্তলাল, নিঃশ্বাস ভারী। সে যেন নিজেকে আর সামলাতে পারছে না। বলো, সবাই যা বলছে সব মিথ্যে। বলো হেরা, বলো। হঠাৎ সে হেরার দুহাত কাঁধে ধরে ঝাঁকাতে লাগলো। কি হলো? চুপ করে আছো কেন? বলো সব মিথ্যে। চারপাশে দাঁড়িয়ে থাকা রোজ, রোষা, অধি সবাই নিঃশব্দ। বাতাসটা পর্যন্ত ভারী হয়ে গেছে। রোজ রোষা জানে চুইংগাম হিরো হেরাকে কতটা ভালোবাসে। হেরাও জানে, কিন্তু হেরা কতবার বলেছে সে এসব সম্পর্কে যেতে চায় না, ভালো বন্ধু হয়ে থাকতে চায়। ছেলেটার প্রতি তার টান আছে, সেটা বন্ধুত্বের, বাট প্রেমিক হিসেবে না। তাও যেন হেরা সহ্য নিজেকে অপরাধী মনে হচ্ছে। নিলয়ের চোখের সাথে চোখ মেলাতে পারছে না। হেরা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে অদ্ভুত এক শূন্যতা, যেন ভেতরটা কোথাও জ্বর বয়ে যাচ্ছে। কয়েক সেকেন্ড কেউ কথা বলল না। তারপর হেরা খুব ধীরে বলল, না, সব সত্যি নিলয়, কিন্তু আমি এই বিয়ে। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো একটা ঠান্ডা গভীর কণ্ঠ, হাতটা ছাড় নিলয়। কণ্ঠটা এতটাই স্থির, এতটাই ঠান্ডা, যেন বরফের ধারালো টুকরো। সবাই ঘুরে তাকালো। সামনে দাঁড়িয়ে আছে শেহতাজ খান নাবান, কালো শার্টের নিচে সাদা গেঞ্জি আর কালো প্যান্ট, বরাবরের মতোই চকলেট হিরোর লোক। চোখে সেই চেনা তীক্ষ্ণ দৃষ্টি, মুখে কোনো রাগ নেই, কিন্তু সেই নীরবতাই যেন সবচেয়ে ভয়ঙ্কর। হেরা তাকায় এক পলক। কি অ্যাটিটিউড এই ছেলেটার মধ্যে! কথা বলার চালচলন সব কিছুতেই দাম্ভিক একটা ভাব। মুহূর্তে হেরা চোখ সরিয়ে ফেলে। গত কয়েকদিনে নাবান হেরাকে ফোনের ওপর ফোন দিয়েছে, কিন্তু হেরা ফোন তোলেনি। সে নিজেকে একটু সময় দিয়েছিল। নাবানকে দেখে নিলয়ের চোখ মুহূর্তেই জ্বলে উঠল। সে ঝটকা দিয়ে হেরার হাত ছেড়ে নাবানের দিকে এগিয়ে গিয়ে শাটার কলার চেপে ধরল। তোকে আমি কিছু বলেছি? তার গলা কাঁপছে রাগে। তুই আমাদের মাঝে ডাক গলাছিস কেন? নাওয়ান একটুও নড়ল না, শুধু ধীরে ধীরে বলল, কারণ ও আমার অধিকার। কথাটা এমনভাবে বলল যে যেন এটা কোনো দাবি নয়, বরং এটা দিনে অস্বীকার করা অসম্ভব কোনো সত্য। হ্যারার বুক হঠাৎই ধক করে উঠল। ও আমার অধিকার, এই কথাটার ভেতর যেন অদ্ভুত কিছু ছিল, একটা অদৃশ্য শক্তি। মূর্তি যেন হেরা স্থির হয়ে গেল, একটা মূর্তির মতো। কিন্তু না, সে নিজেকে শক্ত করল। সে কখনোই নাবানকে মানবে না। নাবান দাঁতে দাঁত চেপে বলল, কলার ছাড় নিলয়। নাবানের শান্ত স্বরে বলল, নিলয় শান্ত স্বরে, না, ছাড়বো না। নিলয়ের চোখে ঘৃণা। তুই চিটার, তুই প্রতারক। নাবান ঠান্ডা চোখে তাকিয়ে বলল, তাই নাকি? কি টিচারি করলাম বলতো? নিলয় হেসে উঠল, একটা তীক্ষ্ণ হাসি। আমি জানি তুই এসব করেছিস বাজি জেতার জন্য। চারপাশে সবাই তাকিয়ে আছে। নিলয় আবার চিৎকার করে উঠল, নিজের বোনকে বিয়ে করেছিস শুধু একটা বাজির জন্য? হঠাৎ চারপাশে চাপা গুঞ্জন। নাবানের চোখে এবার সামান্য আগুন জ্বলে উঠল, কিন্তু তার কণ্ঠ এখনও ঠান্ডা। সে আমার বোন নয়, সেটার প্রমাণ হয়েছে। আর বাজি থাকে খেলায়। হেরা কোনো খেলনা নয় যে তাকে নিয়ে খেলবো। নীলা যেন এ কথার জন্যই অপেক্ষা করছিল। সে মোবাইল বের করলো। সে দিনের বাজি মনে আছে? নাবান চোখ সরু হয়ে এলো। নিলয় প্লে বাটন চাপলো। মোবাইল থেকে বেশি আসলো রেকর্ড করা কণ্ঠ, আমি জিতলে আমার যা ইচ্ছা তাই করব। তুই কিছু বললে বা করতে পারবি না। কণ্ঠটা স্পষ্ট, নাবানের কণ্ঠ। মুহূর্তে চারপাশে নিস্তব্ধতা নেমে এলো। রোজ, রোষা, অদি সবাই হতবাক। হেরা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগে তার মনে যে সন্দেহ দ্বিধা ছিল, তা যেন মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। তার চোখ ধীরে ধীরে শক্ত হয়ে উঠল। সে নাবানের দিকে তাকালো, একটা দীর্ঘ তীক্ষ্ণ দৃষ্টি, তারপর থু। নাবানের সামনে মাটিতে থুতু ফেলে দিল। সবাই স্তব্ধ। হ্যাঁ, ঠান্ডা গলায় বলল, মানুষ কতটা নিকৃষ্ট হতে পারে তা আপনাকে না দেখলে বুঝতাম না। তার চোখে ঘৃণা। প্রিয় ঠিকই বলেছিল, আপনি একটা মুখোশ পরা শয়তান। নাবান এবার কিছু বলল না।
নাবান হ্যাঁ আবার বলল, আর শুনুন মিস্টার শাহতাজ খান নাবান। তার কণ্ঠ কাঁপছিল কিন্তু ধীর। আমি এই বিয়ে মানি না। এটা বলে সে ঘুরে দাঁড়ালো। এবার একবার পিছনে তাকালো না। ধীরে ধীরে হেঁটে চলে গেল। চারপাশে অদ্ভুত নীরবতা। নীলের ঠোঁটে বাঁকিয়ে তাকালো নাবানের দিকে। দেখলি, সামান্য একটা ভয়েস রেকর্ড তাকে শেষ করে দিল। তোকে শেষ করে দিল। নাবান, তার চোখে ভয়ঙ্কর এক জেদ। সো স্যাড নিলয়। তারপর খুব ধীরে বলল, হ্যাঁ আমার মানে আমার। নিলয়ও সেম এমনভাবে এক সেকেন্ড থামলো না, বলে উঠল। তার কণ্ঠ আরও গভীর হয়ে উঠল। মরার আগের দিন আগে হলেও সে আমারই হবে। হ্যাঁ চলে যাওয়ার পর জায়গাটা অদ্ভুতভাবে নিস্তব্ধ হয়ে রইল। নিলয় ঠোঁট বাঁকিয়ে তাকিয়ে আছে নাবানের দিকে। চারপাশে সবাই মনে করছে নাবান হেরে গেছে, কিন্তু নাবান, সে একদম নড়ল না। কিছুক্ষণ পরে ধীরে ধীরে নিজের শার্টের কলারটা ঠিক করলো। তারপর খুব আস্তে হাসলো। অদ্ভুত একটা হাসি, যেটা দেখে নীলয়ের বুকের ভেতরটা হালকা কাঁপন উঠল। সামান্য একটা ভয়েস রেকর্ড দিয়ে ভেবেছিস সব শেষ? না, আমার নিচু গলায় বলল। নীলয় হেসে উঠল। শেষ না? সবাই শুনলো এখন। তোর মুখোশ খুলে গেছে। না মানে এবার মাথা একটু কাত করলো। তার চোখে সেই ভয়ঙ্কর শান্ত দৃষ্টি। মুখোশ খুলেছে? সে ফিসফিস করে বলল, না নিলয়, মুখোশ তো এখন পরিনি। কথাটা শুনে রোজ আর রুষা একে অপরের দিকে তাকালো। নিলয় বিরক্ত হয়ে বলল, নাটক করিস না। নামান ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। একটা কথা বলতো। তার কণ্ঠ ঠান্ডা। যে বয়স শোনালি, সেটা কোন দিনের? নিলয় একটু থেমে গেল। তোর মাথা গেছে নাকি? সেই দিনের বাজির। নাবান হালকা হাসলো। সত্যি। তারপর হঠাৎ খুব নিচু স্বরে বলল, পুরোটা শুনিয়েছিস? নিলয় ব্রুকুচকে তাকালো। মানে? নাবান আর কিছু বলল না, শুধু ধীরে ধীরে মোবাইলটা বের করলো। তারপর কারো দিকে না তাকিয়ে একটা নম্বরে কল দিল। কলটা ধরতেই সে বলল, হ্যাঁ এখনই পাঠাও। নিলয় বিরক্ত হয়ে বলল, কী নাটক শুরু করলি আবার? নাবান তার দিকে তাকালো। তার চোখে এবার অদ্ভুত একটা আগুন। তুই তো শুধু প্রথম লাইনটা শুনেছিস। সে ধীরে ধীরে বলল, কিন্তু বাজির আসল কথাটা শেষে ছিল। মুহূর্তে সবার মধ্যে ফোনে একটা অডিও ফাইল এসে পড়ল। রোজ, রোষা, অধি সবাই অবাক হয়ে ফোনের দিকে তাকালো। নিলয়ের ফোনেও। নিলয় কপাল কুঁচকে অডিওটা চালালো। মোবাইল থেকে আবারও সেই দিনের কণ্ঠ ভেসে এলো, আমি জিতলে আমার যা ইচ্ছে করব। তারপর কয়েক সেকেন্ড নীরবতা, যেটা নিলয় শোনার জন্য প্রস্তুত ছিল না। তারপর আবার নাবানের কণ্ঠ, আর আমার প্রথম ইচ্ছা হবে হ্যারাকে নো নোংরা বাজি আর এসব বাজি ধরা লোকেদের থেকে দূরে নিয়ে যাওয়া। সবাই স্তব্ধ। অডিওটা শেষ হলো আরও একটা বাক্যে, কারণ হেরা কোনো খেলনা না যে তাকে নিয়ে বাজি ধরা যাবে। নীলয়ের মুখের রং ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে গেল। সে ফিসফিস করে বলল, এটা এটা তুই বানিয়েছিস। আমি এগুলো বলিনি। নাবান এবার তার চোখের দিকে তাকালো, একদম স্থিরভাবে। ও, এটা তোর ভয়েস না? বাট তুই যে শোনালি, ওইটা আমার ভয়েস। বাহ বাহ। তার কণ্ঠ ভয়ঙ্কর শান্ত। তুই শুধু অর্ধেকটা শুনেছিস, এখন আমি পুরোটা শোনালাম। আর বাজি আমি ধরি না, তুই ধরিস। তা এই রেকর্ড ভেতরে স্পষ্ট। তারপর খুব নিচু স্বরে বলল, কারণ তুই জানতিস পুরোটা শুনলে গল্পটা অন্যরকম হয়ে যাবে। হ্যাঁ আমায় ভুল বুঝবে। ভুল বুঝলে বা কি, সে সে আমার স্ত্রী, এটা মনে রাখিস। ভার্সিটির অনেকেই জানে বাজি বেশি ভাগ নিলই ধরে, আর সেটার ফয়দা লুটতো নাবান। রোজ আর রুষার সামনে নিজেকে ভালো প্রমাণ করার জন্য। কিন্তু অধীর সৃজন অবাকের চরম পর্যায়ে, এবং ঝিনুক যেন নির্লিপ্ত। রোজ ফিসফিস করে বলল, মানে? হ্যারা আবার ভুল বুঝেছে। এই চুইংগাম হিরো দেখি বাজিখুর। আবার কি সুন্দর চকলেট হিরোর উপর দোষ চাপিয়ে দিল। নাবান কিছু বলল না। সে শুধু সেই দিকে তাকিয়েছিল যেদিক দিয়ে হেরা চলে গেছে। তার চোখে এবার অদ্ভুত এক জেদ। কেন তাকে অস্বীকার করলো হেরা? নিলয় রেগে বলল, হেরা তোকে কখনোই মানবে না। নাবান ধীরে বলল, মানবে না? এক সেকেন্ড থামলো। তারপর ঠোঁটে হালকা হাসি ফুটল। কিন্তু সত্যিটা যখন জানবে? তার চোখে অন্ধকার হয়ে উঠল।
তখন সে নিজেই ফিরে আসবে। নীল দাঁতের দাঁত চেপে বলল, আমি সেটা হতে দেব না। নাবিন এবার খুব ধীরে তার কানের কাছে ঝুঁকে বলল, তুই চেষ্টা কর। তার কণ্ঠ ফিসফিসে, কারণ খেলাটা এখনো শুরু হয়নি। চারপাশে দাঁড়িয়ে থাকা সবাই হঠাৎ বুঝতে পারল এটা গল্পে শুধু ভালোবাসা নয়, এখানে আরও গভীর রহস্য আছে। আর সবচেয়ে বড় প্রশ্ন, নাবান আসলে কী লুকাচ্ছে? হারা দ্রুত হাঁটছিল, চোখের পানি সে জোর করে আটকে রেখেছে। মাথার ভেতর বারবার বাজছে সে কথাটা, আমি জিতলে আমার যা ইচ্ছে তাই করব। তার বুকটা মোচড় দিয়ে উঠল। নিকৃষ্ট মানুষ, নিজের সাথে নিজেই বলল সে। ঠিক তখনই পেছন থেকে একটা শক্ত হাত তার কবজি চেপে ধরল। হ্যারা চমকে ঘুরে দাঁড়ালো। নাবান। তার চোখে দুটো অদ্ভুত অন্ধকার। চোখ দুটো অদ্ভুত অন্ধকার। হাত ছাড়ুন। হ্যারা দাঁতের দাঁত চেপে বলল। নাবান ছাড়ল না, বরং আরও কাছে টেনে নিল। সবটা শুনে, না গিয়ে কোথায় যাচ্ছ? আবার আর আমার ফোন ধরনি কেন? মিসাইল কাল, আপনার কথা শোনার কোনো ইচ্ছে নেই আমার। তাই ছাড়ুন হাত। হ্যারা হাত ছাড়ানোর চেষ্টা করলো। আমি আপনাকে ঘৃণা করি, আগেও করতাম আর এখনও খুব বেশি করি। কথাটা শুনে নাবানের চোখে এক মুহূর্তের জন্য আগুন জ্বলসে উঠল। সে হঠাৎ হ্যারাকে দেয়ালের সাথে আটকে দিল। দু হাত দেয়ালে রেখে তাকে ঘিরে ফেলল। ঘৃণা করো? তার কণ্ঠ নিচু। তাহলে আমার নাম শুনলে তোমার বুক এভাবে কাঁপে কেন? হ্যারা মুহূর্তে থেমে গেল। তার বুক সত্যিই দ্রুত ওঠানামা করছে। কিন্তু সে মুখ শক্ত করল। নিজেকে খুব গুরুত্বপূর্ণ ভাবেন? নাবান ঠোঁট বাঁকালো। আমি গুরুত্বপূর্ণ না, এটাই ভাবো না কি? সে ধীরে বলল, কিন্তু তোমার কাছে আমি কি সেটা তুমি খুব ভালো করেই জানবে। দরকার হয় আমি গভীরভাবে জানাবো। হ্যারা চোখ সরিয়ে নিল। ঠিক তখনই দূর থেকে নীলর কণ্ঠ ভেসে এলো, হ্যারা। নিলয় দ্রুত হাঁটতে হাঁটতে এসে দাঁড়ালো। সে দৃশ্যটা দেখে তার চোখ লাল হয়ে উঠল। নাবানের হ্যারা এতটা কাছাকাছি দাঁড়িয়ে। নীলয় দাঁতের দাঁত চেপে বলল, ওর কাছ থেকে দূরে সর নাবান। নাবান ধীরে মাথা ঘুরিয়ে তার দিকে তাকালো। তার ঠোঁটে হালকা হাসি। আমার বউ? কে বলেছিস? কি বলেছিস? আমার থেকে দূরে সরাতে? কি সাহস রে তোর নিলয়! কলিজা ভরা সাহস, তারিফ করতেই হবে তোর। নিলয় এগিয়ে এলো। ও তোকে মানে না, আর না বিয়ে, কারণ ও তোকে ঘৃণা করে। নামন এবার সরাসরি হ্যারার দিকে তাকালো। সত্যি তার কণ্ঠে চ্যালেঞ্জ। হ্যারা কিছু বলে না। নীল রাগে ফেটে পড়ল। সে হ্যারার হাত ধরতে নিজের দিকে টানলো, চলো। ঠিক তখনই নাবানের হাত শক্ত হয়ে গেল। সে হ্যারার অন্য হাত ধরে ফেলল। এখন হ্যারা মাঝখানে, এক পাশে নিলয়, অন্য পাশে নাবান। চারপাশে বাতাস যেন থেমে গেছে। নীলয় গর্জে উঠল, হাত ছাড়। নাবান ঠান্ডা স্বরে বলল, তুই ছাড়। ও আমার। নিলয় চিৎকার করে উঠল। নাবানের চোখ মুহূর্তে অন্ধকার হয়ে গেল। সে ধীরে বলল, শব্দটা আবার বল। ও আমার। নিলয় আবার বলল। মুহূর্তেই নাবান হ্যারার নিজের দিকে টেনে নিল। হঠাৎ হ্যারা সরাসরি নাবানের বুকে গিয়ে পড়ল। নাবান হাত শক্ত হয়ে গেল তার কোমরে। তার কণ্ঠ গভীর হয়ে উঠল, ভুল বলেছিস। নীল রাগে কাঁপছে। নামান ধীরে ধীরে বলল, হ্যারা তোর ছিল না, আর না হবে। এক সেকেন্ড থামলো, তারপর খুব নিচু স্বরে বলল, কিন্তু যদি কারো হয়, সে আমি। না হতে চাইলে সোজা করবে। দ্বিতীয় কোনো অপশন তার লাইফে নেই। হ্যারা বুক ধক করে উঠল। সে তাড়াতাড়ি সরে যেতে চাইল। নামানের কথা মতো সে পড়তে চায় না। ছাড়ুন আমাকে। নামান এবার সত্যি হাত ছেড়ে দিল, কিন্তু তার চোখ হ্যারার উপরে স্থির। নিলয়ের দিকে তাকিয়ে বলল নাবান, আমার জিনিসের দিকে কারো চোখ তো দূরের কথা, কারো ছায়া যেন না লাগে। আমি এটাই সেফ। সো ফাঁকে যা। রাগে ফুসফুস করে নীলয় চলে যায়। নাবান এবার হ্যারাকে উদ্দেশ্য করে বলে, জাস্ট আজ ফার্স্ট অ্যান্ড আজ লাস্ট। নিলয়ের আশেপাশে যাতে তোমাকে না দেখি, মাইন্ড ইট। থেমে আবার বলে নাবান, আমার জিনিসের দিকে কারো চোখ তো দূরের কথা, কারো ছায়া লাগাটাও আমার পছন্দের বাইরে। সো সাবধান। অধীর, সৃজন, রোজ, রোষা সবাই তাদের পিছু পিছু এসে দেখে এই কাহিনী। অধীর তো শখের উপর শখ,
তার গম্ভীর হিরো ভাই এর মুখ থেকে এমন কথা শুনে সে রীতিমতো টাসকি। সে তো বিরাট প্রেম প্রেম জেলাসি গন্ধ পাচ্ছে। নাবান হ্যারা নিলয় চলে যাওয়ার পর সে ভাবুক ভঙ্গিতে বলে ওঠে সৃজনের কাঁধে হাত রেখে, দোস্ত, আমি জীবনে অনেক কিছু দেখেছি। যুদ্ধ দেখেছি, ব্রেকআপ দেখেছি, ফ্রি খাবার শেষ হয়ে যাওয়ার ট্রাডি ট্র্যাজেডি দেখেছি, কিন্তু আজ যা দেখলাম এটা ইতিহাস। সৃজন ভ্রু কুচকে তাকালো। কিসের ইতিহাস? ওদের দীর্ঘশ্বাস ফেলল। ওদের ভাবুক ভাবি বলল, আমার গম্ভীর বরফের মতো ঠান্ডা হিরো বাই কি বলে গেল সেই দিন, এটা কি কম ছিল? আবার আজকে বলল, আমার জিনিসের দিকে কারো চোখ তো দূরের কথা, কারো ছায়াও যেন না লাগে। আমি এটা সেফ আমি এটাই সেফ। সো ফাঁকে যা, নাটকীয় ভঙ্গিতে বলল হদির। মানে একটা প্রেম না হলে আর কি হতে পারে বল? গভীর প্রেমিহা, এটা তো পসেসিভ লাভের আন্তর্জাতিক সম্বোধন মনে হচ্ছে আমার কাছে। রোজ হেসে ফেলল। রুষা দুহাত দিয়ে মুখ চেপে দিল হাসি আটকানোর জন্য। ওদের আবার বলতে লাগলো, আমি শপথ করেছি করে বলিতেছি, নাবান ভাই যদি আর দুদিন এভাবে বলে আমি, তাহলে ভার্সিটির গেটের সামনে একটা ব্যানার লাগিয়ে দিব, সতর্কীকরণ, এই এলাকার এক বিপজ্জনক প্রেমিক ঘুরে বেড়াচ্ছে, নাম শাহতাজ খান নাবান, লক্ষণ হেরার আশেপাশে কেউ ঘেসবেন না। আচ্ছা দোস্ত, বাইয়ার প্রেমে পড়েছে কিন্তু একা একা হাসলো না, কোনো ভাবনার বিষয়। চিন্তিত হয়ে বলল অধীর, যদি থাকে নসিবে ভাই, আমার প্রেমে পড়িয়া একা একা আসিবে। তোর এই ডায়লগ ভুয়ারে অধীর। সৃজন বলল অধীরকে, না না, অধীরের বাণী ভুল হতে পারে না। রুষা ফুচকা খেতে খেতে এই নিয়ে 4টা প্লেট শেষ করেছে। তার খুব চিন্তা হলে খেতে ইচ্ছে করে, তাই ইচ্ছে মতো ঝাল দিয়ে খাচ্ছে সে। আর রোজ আইসক্রিমের বক্স নিয়ে খাচ্ছে। সে এত ঝাল খেতে পারে না, তার আইসক্রিম খাচ্ছে। মল চত্বরে সেই খানটায় এখন আপাতত কেউ নেই। রোজ আর সৃজন ব্যতীত রুষা ও অধীর বড় একটা গাছের আড়ালে বসে আছে। বোঝাই যাচ্ছে না তারা এখানে আছে। আপাতত সবাই ক্লাসে, যার যার ডিপার্টমেন্টে। রুষা হঠাৎ খেতে খেতে বোম্বাই মরিচে কামড় বসিয়ে দেয়। আহ আহ, ঝাল ঝাল! ওই লাইভ টেলিকাস্ট, আমার ঝাল লেগেছে। ওদের রুষার অবস্থা দেখে নাজেহাল। যতই ফাজলামো করুক না কেন, নিজের ভালোবাসার মানুষের উপর সে বেশি সেনসিটিভ। ওদের রুষার ব্যাগ খুলে দেখে পানি নেই। রাগে বোতলটা একটা লাথি মারে। তারা একটু ভেতরে পানি কল আছে, যেতে 2-3 মিনিট লাগবে। এদিকে রোষার চোখ মুখ লাল হয়ে গেছে। ওদের রোষার গাল ফোলা, ঠোঁটের দিকে তাকিয়ে চোখ সরিয়ে ফেলে। তার কেমন হাত পা কাঁপছে। এদিকে রোষা না পেরে অধীরের কাছে যায়। অধীরের পায়ের উপর পা দিয়ে শার্টের কলার চেপে অধীরের ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। ব্যাস, 1 মুহূর্ত 2 মুহূর্ত অধীরের ধ্যান নষ্ট হয়। কি করছে লাল গোলাপি এটা? যে কাজের সে ভয় করতে হাত পা কাঁপছিল আর তার ভালোবাসার লাল গোলাপি তা করে দিল। এবার রুষার ঝাল কমতে সে সরে যেতে চায়, কিন্তু অধীর আরও শক্ত করে চেপে ধরে। ঠিক 5 মিনিট পর ছাড়া পায় রুষা। 1 মুহূর্ত না দাঁড়িয়ে চলে যায় রুষা। অধীর থপ করে বসে পড়ে বসা স্থানটিতে। কোনো স্বর্গে হারিয়ে গিয়েছিল অধীর মনে হচ্ছে তার। জন একটানা 2 মিনিট ধরে রোজের ঠোঁটে কামড় দিয়ে যাচ্ছে। মূলত তার দোষ হলো আইসক্রিম খাওয়ার সময় রোজের ঠোঁট লেগেছে কেন। আগে থেকে মানা করেছে রোজকে আইসক্রিম খেলে যাতে একটু না লাগে, কিন্তু রোজ হ্যারা চিন্তায় চিন্তায় আইসক্রিম খেয়ে মেখে ফেলেছে। গোছানো ছেলেটা মুহূর্তেই প্রেয়সীর নেশামত্ত হয়ে যায়। রোজ না পেরে সৃজনের ঠোঁটে জোরে কামড় দেয়। এবার সৃজন ছাড়ে রোজকে। রাক্ষস, খোক্কস, আর জীবনে আপনার সামনে আইসক্রিম খাবো না। রোজ হনহনিয়ে চলে যায়। ঠোঁটে চেপে ধরে সৃজনের ঠোঁটে কোনো রক্তটুকু মোছে। মুচকি হাসি দিয়ে সামনে ফিরতে দেখে অধীর আসছে। নিজের ফর্মে ফিরে সৃজন বলে ওঠে, কিরে কই ছিলি? স্বর্গে মানে? না মানে কিছু না। আচ্ছা, নাবানের এই রেকর্ড কই পেল? এমন তো কথা হয়নি। আর নাবানের কথায়
আমার কেন জানি মনে হচ্ছে এগুলো তার প্রি প্ল্যান। তা না হলে এই রেকর্ড কই থেকে আসলো? আই হ্যাভ এ গভীর রহস্যজনক প্রশ্ন। এ কখন কি করে এর উপর আল্লাহ ছাড়া কারো বর্ষার ক্ষমতা নেই। বলতে বলতে দেখে বাইক নিয়ে ঝিনুক আর নাবান হাজির। মূলত তারা আজ একটা দরকারে যাবে, ক্লাস করবে না। অধীরা সৃজনের সামনে দুইটা বাইক গাড়ি ব্রেক করে দুইটা বাইকার গাড়ি ব্রেক করে। ওই হারামিরা কই ছিলি? কতক্ষণ যাবৎ খুঁজতেছি, চল ফার্স্ট, এখন যেতে হবে। কই যাব? অধীর বলল, বিয়ে খেতে। কার বিয়ে? কেন, তোর লাল গোলাপির? এই তুষারপাতের বউ। আমার লাল গোলাপিকে নিয়ে একটা কথাও নয়। কি ব্যাপার, তোদের ঠোঁটের এই অবস্থা কেন? কিরে অধীর, তোর ঠোঁট এমন লাল কেন? আর সৃজন, তোর ঠোঁট থেকে রক্ত বের হচ্ছে কেন? অধীর আর সৃজন এতক্ষণ দুজন দুজনকে দেখে, অধীর তো এমনি সুন্দর গোলাপি ঠোঁট থেকে মনে হচ্ছে রক্ত পড়বে, এমন লাল হয়ে গেছে ঝালে। মামা মানে পিঁপড়া কামড়ে দিয়েছে, তাই এমন ফুলে লাল হয়ে গেছে। আর সৃজনকে কি হাতি কামড়েছে? হাতি কামড়েছে নাকি? হ্যাঁ, না মানে পিঁপড়াটা মনে হচ্ছে রোসা, আর হাতিটা মনে হচ্ছে রোজ, তাই না হারামির দল? হ্যাঁ মানে না, না, কি যাতা বলছিস? হয়েছে, আর বলতে হবে না, চল। লেট হলে প্যান্ট খুলে আন্ডারপ্যান্ট পরে ঘোরাবে। পরে অধীর এক লাফে নাবানের বাইকের পেছনে উঠে বসে, আর সৃজন ঝিনুকের। এই ছেড়ি, না বেডি, তুই কিন্তু পাগলা ঘোড়ার মতো বাইক চালাবি না, বইলা দিলাম। তোর তুষারপাতের ছাড়ি শুনতে পারবো না পরে। কানের নিচে না খেতে চাইলে চুপচাপ বসে থাক, তা না হলে নরক ঘুরিয়ে দেখাবো। বোন, তোর নরক দেখা মানে সোজা কবর। বোন, আমি জীবনে একটা কিস খাইছি মাত্র। তোর, প্লিজ, তোর নরক দেখতে চাই না। বাসর করা বাকি আমার। এত চিন্তা করলে চুপচাপ বসে থাক। চারিদিকে বাইকের ধোঁয়া তুলে চলে যায় তারা কোনো এক জরুরি কাজে।